শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন। ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই, যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না। আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় এবং স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা দোসর সিনিয়র দোসররা যদি পালায়, তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গেল? এই লোক তো অনিরাপদ। কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নাই। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ আর? জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে পারে। ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে বাধ্যতামূলক। দর্শক, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে সেই ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, দয়া করে কেউ স্কিপ করে যাবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে পিলখানা হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক, দর্শক সাবেক সেনা কর্মকর্তা। সুপ্রিয় দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। সাকিব আল হাসান গ্রেপ্তার নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিল আইন উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, এগুলা শিখিয়েছে কিন্তু মাফিয়া সরকার শেখ হাসিনা। দর্শক, সেই সাকিব আল হাসানের মামলা নিয়ে একই তথ্য দিলেন সেই আইন উপদেষ্টা। সঙ্গে আজকে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ তথ্যগুলো। এখনো পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা অবাক হবেন যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ। এত সচিবালয়ে কেমনে ছাত্রদের উপর হামলা হয়, জাস্ট একটা উদাহরণ। 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে ছাত্রদেরকে পিষায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে? কোন নেতৃত্বদানকারী কার হয়েছে? অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ না এই মুহূর্তে। আমরা তো আজকে একটু আগে বলেই গেলাম যে 48 ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন, এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন, আমরা 48 ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউই যাব। কিন্তু 48 ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান। আমরা এমন অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি যে হাজার হাজার গোপালগঞ্জের গোপালীর পালক পুত্ররা এই ইয়াতে ছিল, এই আনসার সদস্যের ভিতরে আছে, পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি, আপনারা ওই ছবিটা, এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করেন, যেই ছবিতে দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে। এত বড় দুঃসাহস তোমাদের কে দিচ্ছে? তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা, পুনর্সংগঠিত করবা, পুনর্গঠিত করবা, তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে। তুমি আনসার নামটারে নষ্ট করো না। তুমি আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর। তুমি ছাত্রদের পায়ে এই সচিবালয়ের সামনে, আমি তো নিজে লাস্টের দিকে গেছি, আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে, সেনাবাহিনী ছিল। আপনাদের কত বড় দুঃসাহস, এতগুলা হত্যাকাণ্ড চালায়া এরপরে আবার ছাত্রদেরকে পিষায়া মারতে আসছেন। ছাত্রদের 40 থেকে 45 জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন। আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব?
এই যে এখানে পুলিশ দাঁড়ায় রয়েছে, পুলিশদের বিশ্বাস করি আমরা? এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাইছে, এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে, কিন্তু তাদেরকে আগে গ্রেফতার করতে হবে, এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এরাই বুকে গুলি চালাইছে, এরাই আবার আসছে পাহারা দিচ্ছে। এটা কি শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন? অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ। আমি নিজেও 17 বার হামলায় আহত, আল্লাহ কেমনে বাঁচায় রাখছে জানি না, সবার দোয়ায় বাঁচায় রাখছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, রাষ্ট্রপতি সাহেব আপনি চলে যান। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ আর? জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়নাঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত, আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। 9 সালের 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের। সেদিন পিলখানার গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। টেলিভিশন সেটের সামনে বসা অনেকেই সেদিন প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের সেনা সদস্যদের মুক্ত করো, তাদের জীবিত ফেরত দাও। কিন্তু নির্দয় জওয়ানরা একে একে বুক ঝাঁঝরা করে হত্যা করেন 57 জন সেনা সদস্যকে। 25 ও 26 ফেব্রুয়ারি চলা এই বিদ্রোহে মোট 74 জন প্রাণ হারান। নির্মম সেই হত্যাকাণ্ডের 15 বছর পর সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক জানালেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, 2-3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই 2 সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতে না, বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2009 সালের সেপ্টেম্বরে বিডিআরের 3 জন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন। তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি। এই 3 জন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন।